নির্বাচনে আপনি 15 লাখ টাকার বদলে এখন 25 লাখ টাকা খরচ করতে পারবেন। ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকাতে ওরাও 25 লাখ টাকা খরচ করে। তাহলে এই নির্বাচন কমিশন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী মাত্র 25 লাখ টাকা খরচ করবে, 25 কোটিও করবে। আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে প্রার্থীরা, বহু এলাকা জানি এরকম। চিটাগং ডিভিশন এরকম বহু আসন আছে যারা হাজার কোটি টাকা নিয়ে মাঠে নামবে। আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা 25 লাখ টাকা দিলেন? আমার টোটাল নির্বাচন প্রশাসন, আমার টোটাল রাষ্ট্র দামি নির্বাচন করতে জানে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা জানে, রাতের ভোটটা করতে পারে, একতরফা নির্বাচনটা করতে পারে, কিন্তু গত 24 বছরে সেগুলো ভালো নির্বাচন করতে জানে না। কারণ যেটা প্রস্তাব এসছে এবং অনেকগুলো দল যেটা চাচ্ছে সেটা হচ্ছে আগামী সংসদ তার প্রথম 2 বছরের মধ্যে এটা করবে। তাহলে আমাদের এত কথা বলবার কি দরকার ছিল? আমরা সবাই মিলে কেন এই ম্যান্ডেটটাকে এক্সারসাইজ করলাম? গণঅভ্যুত্থানের ম্যান্ডেট এক্সারসাইজ করার পরে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবার জন্য যদি আমাকে আরেকটা ম্যান্ডেটের দ্বারস্থ হতে হয়, তাহলে তো আমার আগের ম্যান্ডেটটা কি ভুল প্রমাণিত করা হচ্ছে। কারণ এমন মানুষগুলো সংসদে যাবেন যারা ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন না। আবার যারা ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন তাদের অধিকাংশ দল এবং ব্যক্তির প্রতিনিধিত্ব হয়তো বা সংসদে থাকবে না। তাহলে একটা ফোরামের ম্যান্ডেটকে আরেকটা ফোরামের ম্যান্ডেট দিয়ে জাজ করা, বাস্তবায়ন করতে দেওয়াটা হচ্ছে আলটিমেটলি ঐকমত্য কমিশনের ম্যান্ডেটকে, গণঅভ্যুত্থানের ম্যান্ডেটকে ছোট করা এবং হেয় করা। তাই আমরা বোধ করছি যে বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়ে গেছি, সেই বিষয়গুলো ইমিডিয়েটলি স্বাক্ষর করে বাস্তবায়ন হয়ে যাওয়া দরকার। ধরেন এক্সাম্পল দিই, বলা হয়েছে আমরা সব দল একমত হয়েছে যে প্রধানমন্ত্রীর পদে 10 বছরের বেশি, 2 টার্মের বেশি তো থাকবেন না। তাহলে সেটা 31-32 সাল থেকে বাস্তবায়ন হতে হবে কেন? আমরা তো নতুন বন্দোবস্ত গত বছর চেয়েছি, গণঅভ্যুত্থানে চেয়েছি। গণঅভ্যুত্থানে যখন দেয়ালে দেয়ালে তরুণরা সেটা বাস্তবায়নটা চেয়েছে, সেটা 2031 সালের জন্য চায় নাই, 2032 সালের জন্য চায় নাই, তারা এখনকার জন্য চেয়েছে। অতএব যে বিষয়ে আমরা সব দল একমত হয়ে গেছি, তাহলে সেটা আগামী বছর ফেব্রুয়ারি থেকে কেন বাস্তবায়ন হবে না? আমরা সব দল একমত হয়েছি যে প্রায় রাজনৈতিক দলের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান এক ব্যক্তি হবেন না। তাহলে সেটা বাস্তবায়ন করতে আমাকে 31-32 সালে যেতে হবে কেন? আমরা প্রায় সকল দল একমত যে মেয়েদের আসন 100 হওয়া উচিত। নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার দ্বিমত আছে, বাট সংখ্যার ব্যাপারে কোনো দ্বিমত নাই। তাহলে আমরা যদি 100 নারী আসন চাই, তাহলে সংগঠিত হলেও এটা এইবার হইলে সমস্যাটা কোথায়? তাহলে যে বিষয়গুলোতে আমরা সবাই একমত, সেই বিষয়গুলো আমরা বোধ করছি এখনই ইমিডিয়েটলি বাস্তবায়নটা শুরু হওয়া দরকার। এবং সেই শুরু হওয়ার ক্ষেত্রে যদি আমরা বিলম্ব করি, তাহলে আমরা আশঙ্কা করছি 1990 সালের, আপনারা যারা ইতিহাস পড়েছেন অথবা দেখেছেন, যে 3 জোটের এরশাদ বিরোধী আন্দোলনের রূপরেখায় যে একমত হয়েছিল, তারা কিন্তু 91 অথবা 96 সরকার সেগুলো বাস্তবায়ন করেনি। অর্থাৎ হিস্টোরিক্যালি প্রতারিত হওয়ার, ওয়াদা দেওয়ার পরেও প্রতারিত হওয়ার ইতিহাস আমাদের আছে। 2008-এ দেখেন সোকল্ড আওয়ামী লীগের দিন বদলের সনদে অনেক রিফর্ম বাস্তবায়ন করবার কথা বলা ছিল। ডক্টর আকবর আলী খানের নেতৃত্বে যে আপনার কমিশন হয়েছিল, তারা শতাধিক বিষয়ে সুপারিশ দিয়েছিল। আওয়ামী লীগ এসে 22 কি 23টা রাটিফাই করেছে, বাকিগুলো তারা করে নাই। তাহলে এই ইতিহাস তো আমাদের সামনে অনেকগুলো আছে যে আমরা ওয়াদা রাখি নাই। আমরা 71-এর মুক্তির লড়াইতে যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার ওয়াদা ছিল, সেই ওয়াদা তো আমরা রাখি নাই। এই সোনার বাংলার রাজনীতিবিদরাই তো বাকশাল করেছেন, চতুর্থ সংশোধনী দিয়ে সকল গণতন্ত্র, রল, পত্রিকা নিষিদ্ধ করেছেন। এই সোনার বাংলাতেই তো সামরিক শাসন জারি করে দিল্লির মসনদকে পাকাপোক্ত করা হয়েছে। অতএব সেই জায়গাতে আমরা ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে বলছি, যেই বিষয়গুলো নিয়ে সনদের সবাই একমত হয়ে গেছেন, সেটা স্বাক্ষরিত হওয়ার জন্য যেই শর্ত এখনো বাদ আছে আলোচনা, সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি। আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রোক্লামেশন জারি করে এটা ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ নিতে পারে। আর এটা এই সনদের একটা স্ট্যাটাসও দিতে হবে, আইনি মর্যাদা দিতে হবে। কারণ আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি। আগের হাসিনার আমলের সংবিধানের 7-এর ক মোতাবেক এই ঐকমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি, এবং আমরা সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয়, এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে।
কারণ 24 জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে, 29 জানুয়ারির আগে কোন নির্বাচন সংবিধান মোতাবেক হতে পারে না। কারণ সংবিধানে একটা নির্বাচন 5 বছর পর পর হতে হবে বলে দেওয়া আছে, নির্বাচন কমিশনের ম্যান্ডেট বলে দেওয়া আছে। যদিও সংসদ সরকার নাই, কিন্তু সেটা কিন্তু সংবিধানের 106 ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে। তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে, এপ্রিলে, জুনে নির্বাচন চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে, সেটা কিসের ভিত্তিতে হবে? অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে, যে এটাকে ভিত্তি করেই সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে, এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে। নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে। আমাদের স্টাডিতে আমরা দেখেছি সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় 45 থেকে 47টা ধারা লঙ্ঘিত হয়ে গেছে। ডিফ্যাক্টো এই সংবিধানটা নাই, আমরা আমাদের সুবিধা মতো এটাকে ব্যবহার করছি যেখানে যেখানে করা যায়। অতএব জুলাই সনদকেও সেই রকম একটা আইনি মর্যাদা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে। এই বাস্তবতাগুলো যদি আমরা মেনে না নেই, তাহলে জুলাই সনদে স্বাক্ষর করা, অংশগ্রহণ করা অনেক দল একসময় নিষিদ্ধ হয়ে যাওয়ার মতো আইনি ভিত্তি তৈরি হবে। অনেক নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করবার জন্য, এই সনদে স্বাক্ষর করবার জন্য। অতএব সেই আইনি ভিত্তির ফাঁকা জায়গাটা রাখবার জন্য আমরা আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এটা প্রোক্লামেশন জারি করে এটা এখনই করা সম্ভব, সকল দলের সাথে আলোচনা করে। নির্বাচন, আপনারা জানেন যে নির্বাচনের রাফলি মাসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন হতে ফেব্রুয়ারি একটা দিন তারিখ ঠিক করবে আর কি, ডিসেম্বরে তফসিল ঘোষণা করে। আমরা সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। এবি পার্টি কখনোই মনে করে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কোনো ঝই ঝামেলা করবে, অথবা যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর কৃত্রিম টেনশন ক্রিয়েট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্যাবোটাজ করা, আন্ডারমাইন করা, ছোট করা, হেয় করা। ইউনূস সাহেব দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না, ছায়া যুদ্ধ লাগাবে, রোহিঙ্গা এখানে আমেরিকা চীনের যুদ্ধ বাধায় দিবে, বাধায় দিয়ে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে, ডিক্লেয়ার করে উনি সরকারের মেয়াদ কন্টিনিউ করবে। এই ধরনের বহু আলাপ এখানে চলেছে গত 1 বছর। আমরা বরাবরই বলেছি প্রফেসর ইউনূস সাহেবের যে বক্তব্য, উনি গত বছর সেপ্টেম্বরে যেটা নিউ ইয়র্ক টাইমসে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে দিয়েছেন, সেইটাই কি আমরা বিশ্বাস করেছি। ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে এবং উনি ওনার কাজ দিয়ে বারবার সেটা প্রমাণ করেছেন। অতএব নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এই শঙ্কাটা কখনোই ছিল না। নির্বাচন নিয়ে আমাদের যেখানে শঙ্কা, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা। শুধু নির্বাচন কমিশনের না, এই রাষ্ট্র 2001 সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই। 2008-এ সামরিক বেসামরিক প্রশাসনগুলো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আপনারা জানেন 111-এর নির্বাচন কমিশন বর্ডার ডিলিমিট করেছে, সীমানা পরিবর্তন করেছে। বারবার করে যেটা করেছে, 88টা আসনের সীমানা পরিবর্তন করবার মধ্য দিয়ে 133 অথবা 134টা আসনের ভোটের ফলাফলকে সেদিক সেদিক করে দিয়েছে। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দিয়ে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। যদিও 2008-এর নির্বাচন নিয়ে বিএনপি নেতারা খুব বেশি কথা বলেন না, কারণ তারা সংসদে গিয়েছিলেন। তারপরে 2014-তে একতরফা নির্বাচন করেছে, 2018-তে রাতে নির্বাচন করেছে, 14-তে ডামি নির্বাচন করেছে। অতএব আমার টোটাল নির্বাচন প্রশাসন, আমার টোটাল রাষ্ট্র ডামি নির্বাচন করতে জানে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা জানে, রাতের ভোটটা করতে পারে, একতরফা নির্বাচনটা করতে পারে, কিন্তু গত 24 বছরে সে কোনো ভালো নির্বাচন করতে জানে না। অতএব এই টোটাল নির্বাচন প্রশাসন, এই আমলাতন্ত্র, এই আইন শৃঙ্খলা বাহিনী, এই গোয়েন্দা সংস্থা, এদেরকে দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব কতটুকু, সেটার ব্যাপারে আমরা যথেষ্ট শঙ্কিত। আমরা আমাদের তরফ থেকে বারবার দাবি করেছিলাম যে এই নির্বাচন কমিশন কোনো না কোনো পর্যায়ে একটা স্থানীয় নির্বাচন করুক, একটা ড্রিল হোক যে আসলে তারা ভালো নির্বাচন করতে পারে কিনা। যেই লেভেলে তৃণমূলে সহিংসতা আমরা আশা করছি, দেখতে পাচ্ছি যে একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া, এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে। কোন সময় একটা ভালো নির্বাচনের আগে একদলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখি নাই। প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে একটা দলে 8-10জন সিরিয়াস ক্যান্ডিডেট আছে, যারা সবাই শত শত কোটি টাকা ডিপ্লয় করতে রাজি আছেন, যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তান দিয়ে গুন্ডামি করবেন আগামী দিনে। এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। তবে সেইখানে নিয়ন্ত্রণ কিভাবে করবে? দল চাইলেও পারবে না। দলের সিনিয়র লিডারশিপ অনেক আন্তরিক, আমরা জানি পার্সোনালি,
অনেক করে যাচ্ছেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তৃণমূল, সরকারও করতে পারছেন। যেই লেভেলের ফৌজদারি অপরাধ হচ্ছে রাজনৈতিক প্ররোচনাতে, অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের প্রশাসন, পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রের সহিংসতা ঠিক তত বাড়বে। অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটা সমাধান দেখতে পাচ্ছি না। এই নির্বাচন কমিশন দেখবেন যে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো পর্যন্ত তারা এখন বাস্তবায়ন করতে চায় না। তারা সরকারকে বলেছে পরের নির্বাচন কমিশন করবে, এবং তারা খুবই নিম্নমানের কিছু প্রস্তাবনা দিয়েছে। এই রঙিন পোস্টার করা যাবে না, লিফলেট করা যাবে না, হাবিজাবি এইসব বলছে। গুরুত্বপূর্ণ নির্বাচন কে সংস্কার করবার যে কাজগুলো করা দরকার ছিল এগুলো এখনো এই নির্বাচন কমিশন হাতে নেয়নি। হালনাগাদ করা ভোটার তালিকার ব্যাপারে এখনো প্রচুর কাজ বাকি, এবং বিভিন্ন এলাকাতে আমরা শুনতে পাচ্ছি কমিশন হালনাগাদ করে চলে আসছে, বাট হাজার হাজার লোক এখনো ভোটার হয়নি। এই বাস্তবতাগুলো আছে। নির্বাচন কমিশন বলছে অক্টোবরে 30 তারিখ না 31 তারিখে যারা ভোটার হবেন তারাই ভোট দিতে পারবেন। আমরা মনে করি এটা মিসগাইডেড এবং এটা ঠিক না। গণ অভ্যুত্থানের বাস্তবতা হচ্ছে যে আপনি কাউকে বৈষম্য করবেন না, কারোর প্রতি অন্যায্যকর আচরণ করবেন না। যে তারিখে নির্বাচন কমিশন নির্বাচন দেবে ঠিক ওই তারিখ সকালে যে যে ভোটার হবে তাদের সবাইকে ভোটার করা সম্ভব। এটা ডিজিটাল ব্যাপার। আমার বয়স এখন 16, আমার বয়স কোন বছরের কোন দিন 18 হবে এটা আমিও জানি, আমার বাপ মাও জানে, নির্বাচন কমিশনও জানে, কারণ এনআইডি করা আছে, তো স্কুলের কার্ড আছে। আপনি অ্যাডভান্স হালনাগাদ করেন, কি সমস্যা আপনার এটা করতে? কেন আপনি তরুণরা যারা লাখে লাখে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেরকম 3 মাসের ব্যবধানে লক্ষ লক্ষ তরুণরা ফেব্রুয়ারিতে গিয়ে ভোটার হবে, কেন তাদেরকে বঞ্চিত করবেন? অতএব আমরা আমাদের জায়গা থেকে দাবি করছি নির্বাচনের যেই দিন আপনারা ঘোষণা করবেন সেই দিন সকালবেলা যারা যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার মতো থাকবেন, 18 বছর হবে, তাদের সবাইকে ইন অ্যাডভান্স ভোটার কার্ড করে দিতে হবে, আপনার ইস্যু করে দিতে হবে, এবং এটা ডিজিটালি করা সম্ভব। সারা দুনিয়াতে এই প্রসেস আছে, এটা কোনো সমস্যা নাই। ইংল্যান্ডে আমরা যারা ধরেন একসময় লেখাপড়া করেছি, ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড বলে, এনআই নাম্বার আর কি, যেটা দিয়ে আপনি ট্যাক্স পে করেন, এইটার একটা বয়স আছে। 14 বছর বয়সে, 16 বছর বয়সে, মানে বাচ্চারাও পাবে, অ্যাডাল্টরাও পাবে। অটোমেটিক এই কার্ডটা আপনার স্কুলে বাসায় পৌঁছে যাবে, আপনাকে চাইতে হবে না। আপনার বয়স যেদিন 18 হবে, লোকাল ইলেকশন অফিস থেকে আপনার বাসায় ব্যালটের কার্ড পৌঁছে যাবে, আপনাকে আলাদা ভোটার হতে হবে না। অতএব এই জিনিসগুলোর চর্চা সারা পৃথিবীতে আছে। প্রবাসীদের ভোটার তালিকা নিয়ে আরেকটা চ্যালেঞ্জের জায়গা আছে, সেটা আপনারা কিভাবে ডিল করবেন? আমরা এখনো তাদের রোড ম্যাপটা পরিষ্কার না। সেখানে প্রার্থী থাকবে না, শুধু দল এবং প্রতীক থাকবে বলেছে। ক্যাম্পেইন করা যাবে কিনা, ভোটের যে যদি অনলাইনে ভোট দেন সেটা ম্যানিপুলেশন হবে কিনা, আইটি সিস্টেম যেটা আমরা ইন্ডিয়ান ইলেকশনে গত বছর দেখেছি আপনার ব্যাপক মোদি ইভিএম কে ম্যানিপুলেট করেছে। সো অনলাইন ম্যানিপুলেশন আপনি অ্যাড্রেস করবেন কিভাবে? প্রবাসীদের কাছে ক্যাম্পেইন করা যাবে কিনা, সেখানে মানুষজন যেতে পারবে কিনা, ওখানে ক্যাম্পেইন করতে গেলে ওখানকার যে স্থানীয় শ্রম বাজার আছে সেই শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হবে কিনা, এখানে অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা আছে। আমরা বোধ করছি নির্বাচন কমিশন এখনো সেই বিষয়গুলো অ্যাড্রেস করে নাই। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা সম্ভবত 60,000 সৈন্য ডিপ্লয় করবে। এটা আসলে সাফিসিয়েন্ট কিনা? আমার 2 লাখ প্লাস ফোর্স আছে, আমার দরকার হলে আমি কেন আরো বেশি ডিপ্লয় করবো না? পুলিশ বাহিনী অলরেডি ব্রেকডাউন করেছে। অতএব সেই জায়গাতে যৌথ বাহিনীর সংখ্যা বাড়ানো দরকার কিনা সেটা আমাদের সিরিয়াসলি আলাপ তর্ক করা দরকার। তো সেই বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো নির্বাচন আয়োজন করবার জন্য যে 20, 22, 24 বছর পরের যে একটা ইলেকশন কম্পিটিশন তৈরি হবে, তৃণমূলে আপনারা যান, আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে। যারা নির্বাচন করতে চায় তারা সিম্পলি পাগল হয়ে গেছে, এবং এরা যে পরিমাণ আচরণ করবে, অন্যায্য আচরণ করা শুরু করবে আগামী কয়েকদিন পরে, সিম্পলি আপনি তৃণমূল আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবং অধিকাংশ গ্রামীণ জনপদ কিন্তু আপনার থানা, সদর প্রশাসনের এখতিয়ারের অনেক বাইরে। আপনি কিভাবে সেগুলো ম্যানেজ করবেন? কিভাবে এই যে ব্যালটিং যে করবে, রাতের বেলা যে স্টাফিং করবে, সেটা আপনি কিভাবে ডিল করবেন? রাত 10টা 11টার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এই পুরো চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কিনা তার গত 10 মাসের আমলনামা খতিয়ান দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না। তাই আমরা নির্বাচন ঘোষণার আয়োজনকে স্বাগত জানিয়েছি, কিন্তু আমাদের সিরিয়াস কনসার্ন আছে। এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত গত 10-11 মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করে নাই। আপনারা দেখেন কিরকম হাস্যকর কাজ করেছে। নির্বাচনে আপনি 15 লাখ টাকার বদলে এখন 25 লাখ টাকা খরচ করতে পারবেন। ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকাতে ওরা 25 লাখ টাকা খরচ করে।
তাহলে এই নির্বাচন কমিশন কোন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী মাত্র 25 লাখ টাকা খরচ করবে, 25 কোটিও করবে। আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে প্রার্থীরা, বহু এলাকা জানি এরকম। চিটাগং ডিভিশন এরকম বহু আসন আছে যারা হাজার কোটি টাকা নিয়ে মাঠে নামবে। আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা 25 লাখ টাকা দিলেন? আমরা নির্বাচন নিয়ে বারবার যেই প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো আপনারা বিবেচনা নেন নাই, মাঠে নেন নাই। মানে এই যে আউট অফ টাচ, জনগণ থেকে বিচ্ছিন্ন আমলাতন্ত্র দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং, এই কমিশন আবার সেটা প্রমাণ করেছে।